মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, মন্ত্রী পরিষদের পরপরই তারপরে সচিবালয়ে তারপরে পরিবর্তন হয়েছে, সচিবদের রদবদল হয়েছে, তারপরে আপনি সেনাবাহিনীতে হাত দেওয়া হয়েছে। মোস্তাক ভাই যেহেতু পড়াশোনা করে আসছেন অ্যাকাউন্টিং এ এবং পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে, ওনার কিন্তু এই ব্যবসা বাণিজ্য পাশাপাশি হিসাব রক্ষণের বিষয়ে এবং বাংলাদেশের বাস্তবসম্মত, আপনি মনে রাখবেন বাংলাদেশ ব্যাংকের এখন চ্যালেঞ্জিং জায়গাটা, বাংলাদেশ ব্যাংকের চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বাংলাদেশের যত ব্যাংকগুলো রয়েছে ব্যাংকের মানুষের কাছে যাতে ক্লায়েন্টদের কাছে আস্থার জায়গাটা ফিরিয়ে আনা প্রথম চ্যালেঞ্জ। এই যে সরকার যে ইশতেহারটা দিয়েছে, এই সরকার যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছে, এই সরকার যে প্রচুর বিনিয়োগের কথা বলেছে এবং বিনিয়োগ ছাড়া যে কর্মসংস্থান সৃষ্টি হবে না, বাংলাদেশে যেহেতু নতুন সরকার আসছে খুবই স্বাভাবিকভাবে নতুন সরকারের তাদের যে প্ল্যান বা পরিকল্পনা এবং সেই পরিকল্পনার ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় যদি তাদের মতো করে নিজের মতো করে লোকজনকে কাজ করার সুযোগ সৃষ্টি না হয়, ধরেন মাইন্ডসেটের ব্যাপার থাকে একটা দেশের রাষ্ট্রপ্রধান, তার পাশাপাশি সে তাদেরকে যে টিম ওয়ার্ক, যে টিমটাকে নিয়ে কাজ করবে সেই টিমটার সাথে কিন্তু একটা মেন্টাল রিলেশনশিপ দরকার আছে। এখন এই রিলেশনশিপটাকে ডেভেলপ করার ক্ষেত্রে প্রত্যেকটি সরকারই শুধুমাত্র যে এই বর্তমান সরকার করছে তা না, ইভেন আমেরিকার মতো একটি বড় দেশে সেখানেও যখন নতুন গভর্নমেন্ট আসে তখন ঢেলে সাজিয়ে ফেলে সবকিছু। তো সেখানে ঢেলে সাজানোর একটা প্রক্রিয়া তৈরি হয় এবং সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, মন্ত্রী পরিষদের পরপরই তারপরে সচিবালয়ে তারপরে পরিবর্তন হয়েছে, সচিবদের রদবদল হয়েছে, তারপরে আপনি সেনাবাহিনীতে হাত দেওয়া হয়েছে, সেখানে ধরা হয়েছে এবং এক এক করে প্রত্যেকটা ক্ষেত্রেই ধরা হচ্ছে বলতে নিজ টিম সাজানো হচ্ছে, যে টিমটা নিয়ে আগামী 5টি বছর যাতে বাংলাদেশের বিনির্মাণের জন্য কাজ করতে পারে। সেটি শেষ যেটি হয়েছে সেটি আপনি গভর্নরের কথা বলছেন, যে গভর্নর যে পরিবর্তনটি হয়েছে সেই পরিবর্তনটি একটা সর্বশেষ আমাদের সংযোজন হয়েছে এবং সেই সংযোজনে কিন্তু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। প্রত্যেকটির ধরেন নিয়োগের ক্ষেত্রে আপনি যে শতকরা অধিক সংখ্যক মানুষের যে মনো আকর্ষণ করতে পারবেন সেটি কিন্তু না, এবং কাজের মাধ্যমে তার প্রমাণটা হবে। একজন মানুষকে কিন্তু প্রথমে চেনা যায় না। হঠাৎ করে আপনি আমাকেও যদি একটা জায়গায় প্লেস করেন তা আমার সম্পর্কে মানুষের জানতে বুঝতে কিংবা আমার গভীরতা সম্পর্কে জানতে বুঝতে কিছুটা সময় যাবে। আবার এবং অনেকটা সময় চেয়ার মানুষকে তৈরি করে। দেখবেন অনেকেই আমরা ভাবি না যে সমাজে অনেকে দীর্ঘদিন বিভিন্ন জায়গার চেয়ারে আসীন ছিলেন। আমাদের গতবারের গভর্নর সাহেব উনি কিন্তু যে গভর্নরটি চলে গেলেন, বিদায়ী গভর্নর, সদ্য বিদায়ী গভর্নর, উনি কিন্তু অনেক বড় বড় দায়িত্বে ছিলেন, আইএমএফ এর মতন শীর্ষ পর্যায়ে দায়িত্বে ছিলেন। ফলে ওনার এই সেক্টরে এই অর্থনীতির সেক্টরে ওনার পদচারণা দীর্ঘদিন এবং ওনাকে চেনে অনেক জায়গায়। ফলে নতুন একজন মানুষকে যদি আপনি আনেন তাকে চিনতে কিন্তু কষ্ট হবে, কারণ তাকে তো মানুষ জানেই না। আমি রাজনীতি তাই দেখেছি, অনেক রাজনীতিবিদদের আমরা দেখছি হয়তো তার থেকে অনেক যোগ্য তার এলাকায় হয়তো মনোনয়ন পেত কিংবা মনোনয়ন পাওয়ার মতো যোগ্য মানুষ রয়েছে, কিন্তু তাকে জনগণ চিনে না বিধায় জনগণ বুঝতে পারে না যে একটি মনোনয়ন পাওয়া উচিত। কিন্তু দীর্ঘদিন ধরে একটা লোককে দেখে আসছে, হয়তো একসময় দেখে আসছে তাকে পৌরসভার চেয়ারম্যান, কখনো দেখে আসছে উপজেলার চেয়ারম্যান, তারপরে দেখে আসছে জেলা পর্যায়ের কোন জেলা পরিষদের দায়িত্বে কিংবা জেলার রাজনৈতিক দলের দায়িত্বে। ফলে তার পরিচিতি মুক্তা তার কাছে মনে হচ্ছে যে সেই অনেক যোগ্য কম্পারেটিভলি, কিন্তু এখানে কম্পারিজন করার কোনো জায়গা তৈরি হচ্ছে না। আর বাংলাদেশ ব্যাংক তো অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আপনাকে একটা প্রশ্ন করতে চাই নয়ন বাঙালি, সেটি হলো আপনি বলছিলেন যে হ্যাঁ, আমি প্রশ্নটি আপনাকে করছি, সেটি হলো আপনি বলছিলেন যে অনেকেই হয়তো চেয়ারের কারণে পরিবর্তন হতে পারে কিংবা তিনি দায়িত্বটি পালন করতে পারবেন, হয়তো সক্ষম, আমরা হয়তো সেটি জানি না। কিন্তু আপনার নিঃসন্দেহে গাড়ি আছে, আমি যেটুকু ধারণা করছি আপনার একটি ব্যক্তিগত গাড়ি আছে। আপনাকে যদি একটি বাস চালাতে দেওয়া হয় আমেরিকার রাস্তা, আপনি গাড়ি চালান আমরা জানি, আপনি বাসটা চালানোর জন্য যাত্রীরা আপনাকে কতটা নিরাপদ ভাববেন? আপনি রেগুলার গাড়ি চালান, মানে ব্যক্তিগত গাড়ি চালান, বাস চালাতে পারবেন কিনা? কিংবা আপনাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে যদি এই মুহূর্তে দেয়া হয় যে আপনি গিয়ে খেলেন, কতটা পারফরমেন্স করতে পারবেন? মানে আমরা যদি ইভেন সবচেয়ে খারাপ আমল তো আওয়ামী লীগের আমলকে আমরা বিবেচনা করি, সেখানেও সবশেষ গভর্নর যারা ছিলেন তাদের দুজন ছিলেন অর্থ সচিব, একজন ছিলেন উন্নয়ন অর্থনীতিবিদ, সেখানে একজন ব্যবসায়ী। আপনি কি ঝুঁকি নেওয়ার জায়গাটা, যার ট্র্যাক রেকর্ডে আমি জানি না অর্থনীতির জন্য তিনি কতটা মানে
সক্ষম ব্যক্তি, অর্থনীতির নীতি প্রণয়নের জন্য কতটা সক্ষম ব্যক্তি, তাকে যদি গভর্নর করা হয়, প্রশ্ন যদি কেউ তুলে, সেটা কি স্বাভাবিক নাকি সেটা আপনার কাছে অস্বাভাবিক মনে হয়? আপনি প্রশ্নটা করেছেন খুবই এটা ইঙ্গিতবাহী প্রশ্ন। এই জন্য বলছি যে এটার ডিরেকশনটা মানে যেহেতু বাস চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, আমাকে প্রশ্নটা যদি আপনি লজিক্যালি নেই, আপনার প্রশ্নটা খুব লজিক্যালি কারেক্ট, যে আমাকে যদি এই মুহূর্তে বাস চালাতে দিতে হয়, আমাকে একটু হিমশিম খেতে হবে, একটা বড় গাড়ি। এই গাড়ি চালানোর জন্য যতটা আমি কমফোর্ট ফিল করবো, কমফোর্ট জোনে আমি আমার গাড়িটা চালাবো, সেই কমফোর্ট জোন আমার থাকবে না গাড়ি চালানোর ক্ষেত্রে। তবে যে পারবো না তা না, হয়তো একটা সময় গিয়ে পারবো, হয়তো একটা দিন সময় লাগবে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে, আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে ব্যক্তিগত প্রসঙ্গে নিয়ে আসি। আমি যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, ওনাকে একসময় মোস্তাক ভাই বলতো। মোস্তাক ভাইকে চিনি আজকে থেকে ধরেন আরো 20 বছর আগে, 20-22 বছর আগে। আমরা তখন একটা জায়গায় আড্ডা মারতাম, সেটা হচ্ছে শফিক রেহমানের বাসায়। শফিক রেহমান সাংবাদিক, উনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনিও কিন্তু ওনার পড়াশোনাও কিন্তু অ্যাকাউন্টিং। হ্যাঁ, উনি খুব ওনার পড়াশোনা এবং ওনার ডেপথ, জ্ঞানের গভীরতা, যেটা হয়তো আমরা জানি না। আমরা সবাই তাকে জানি কিন্তু একজন সাংবাদিক, একজন লেখক হিসেবে জানি। তা ওনার ওইখানে কিন্তু মোস্তাক ভাইয়ের খুব আড্ডা ছিল। তা একটা সময় মোস্তাক ভাই যেহেতু পড়াশোনা করে আসছেন অ্যাকাউন্টিং এ এবং পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে, ওনার কিন্তু এই ব্যবসা বাণিজ্য পাশাপাশি হিসাব রক্ষণের বিষয়ে এবং বাংলাদেশের বাস্তবসম্মত, আপনি মনে রাখবেন বাংলাদেশ ব্যাংকের এখন চ্যালেঞ্জিং জায়গাটা, বাংলাদেশ ব্যাংকের চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বাংলাদেশের যত ব্যাংকগুলো রয়েছে, ব্যাংকের মানুষের কাছে যাতে ক্লায়েন্টদের কাছে আস্থার জায়গাটা ফিরিয়ে আনা প্রথম চ্যালেঞ্জ। মানে আস্থার জায়গাটা ফিরিয়ে আনা, হ্যাঁ আমরা ব্যাংকে বিশ্বাস করি। এবং এই যে রেগুলেটরি, আপনি আগের যে গভর্নর ছিল, উনি কিন্তু অনেক অর্ডিন্যান্স নিয়ে আসছেন, এগুলো হয়তো পাশ করতে হবে, সংসদ ছাড়া পাশ করা সম্ভব না। এবং এখানে আমি ওনার পজিটিভ দিকগুলো আমি বেশি আলোচনা করতে চাই। পজিটিভ দিকগুলো আলোচনা করতে গিয়ে একটা দুইটা কথা বলতে হয়। উনি কিন্তু টিম ওয়ার্ক ডেভেলপ করতে পারেন নাই, যেখানে অসন্তোষের আলোচনাটা আমরা টিম ওয়ার্কদের মধ্যে শুনতে পারি, যে উনি টিম ওয়ার্ক তৈরি করতে পারেন নাই। আপনি অনেক জ্ঞানী, অনেক মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনেক কিছু পারেননি উনি, পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে পারেননি তিনি, অর্থনীতিতে খুব বেশি যে ব্যাংকগুলোকে একটা সংস্কারের মধ্যে নিয়ে আসে সেটাও তিনি পারেননি, বরং 4-5টা ব্যাংকে এক করতে গিয়ে খিচুড়ি পাকিয়ে ফেলেছেন। ওনার দুর্বলতা থাকতে পারে। জি, গভর্নরের জায়গাটা এমন দেখেন আপনি, আমরা তো কি দেখেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাবেক গভর্নর দেশটা চালিয়েছে না, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল। গভর্নর কত সিগনিফিকেন্ট একটা জায়গা। হয়তো এই গত সরকারের গভর্নররা পালিয়ে গেছে, এটাও পৃথিবীতে হয় নাই কখনো। আমার কথাটা হচ্ছে যে যিনি এসেছেন, এখন প্রশ্নটা, এখন উনি চালাতে পারবেন কিনা। ধরেন ওনার প্রথম দিনেই উনি যে 11টি দফা বা 11টি পরিকল্পনার কথা আমাদেরকে প্রথমেই যে ইঙ্গিতটি দিয়েছেন, যে 11টি পরিকল্পনার ভিত্তিতে আমরা কাজ করতে চাই, সেটা হচ্ছে স্থিতিশীলতার ভিত্তির উপর যে প্রবৃদ্ধিটা, সেটার ব্যাপারে উনি প্রথম নজরটা দিয়েছেন। এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি, তার মানে এখানে আপনার বাজার অর্থনীতির কর্মসংস্থান এবং বিনিয়োগ যে বিষয়গুলো রয়েছে, আপনি কিন্তু সবগুলোই কিন্তু পলিটিক্যাল নর্মস এর সাথে যুক্ত। পলিটিক্যাল নর্মস বলছি যে এই যে সরকার যে ইশতেহারটা দিয়েছে, এই সরকার যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছে, এই সরকার যে প্রচুর বিনিয়োগের কথা বলেছে এবং বিনিয়োগ ছাড়া যে কর্মসংস্থান সৃষ্টি হবে না, এই বিষয়গুলা আমি মনে করি আপনারা তো অনেকেই, আমরা সবাই তো ডিবেট করছি যে একজন ব্যবসায়ী মানুষ কি অর্থনীতির এই জায়গাগুলো, বরঞ্চ আমার কাছে যেটা মনে হয় একজন ব্যবসায়ী মানুষ অর্থনীতির চ্যালেঞ্জ গুলো মাঠ পর্যায়ে কোথায়, যতটা উনি ভালোভাবে জানবেন, যতটা উনি ওয়াকিবহাল, ততটা কিন্তু, কারণ আমি একবার ডিবেট করছিলাম এক বড় পণ্ডিতের সাথে বাংলাদেশে, উনি নির্বাচনের বিশেষজ্ঞ, নির্বাচনের বিষয়ে অনেক বড় বিশেষজ্ঞ এবং নির্বাচনের বিষয়ে কথা বলে, আরেকজন স্থানীয় সরকার। আমি বলেছি দেখেন, আপনি কি জীবনে কখনো নির্বাচন করেছেন? বলে না, আমার তো নির্বাচন করা দরকার, আমি নির্বাচন দেখেছি শুনেছি। আপনি দেখেছেন শুনেছেন, আর আমি নিজে নির্বাচন করেছি দুইবার। আমি নির্বাচনে প্রার্থী ছিলাম, মানে প্রার্থী, তার মানে আমার জায়গাটা কত বেশি গভীরে। হয়তো আপনার মতো নির্বাচন বিষয়, ইলেকট্রাল ল নিয়ে আমার পড়াশোনা করা নাই, কিংবা আপনার মতো ইলেকশন ওরিয়েন্টেড যত রকমের বিষয় আছে সেগুলো নিয়ে আপনার যে যতটা গবেষণা করেছেন, সেই গবেষণা করার সুযোগ পাই নাই। কিন্তু আমি যখন ব্যক্তিগতভাবে নিজে নির্বাচন করেছি, আমি নির্বাচন বিষয়ে যতটা জানি গভীরে, ততটা কিন্তু আপনি জানেন না। উনি কিন্তু স্বীকার করেছে সর্বশেষ, হ্যাঁ, যে আপনি জানেন না, কারণ জানার সুযোগটা আপনার হয়নি, কারণ আপনার গবেষণা একটি জায়গায় লিমিটেশন আছে, যে লিমিটেশনের জায়গার পরে আপনি আর যেতে পারবেন না। ঠিক তদ্রুপ আমি যেটা বলি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হয়েছেন, উনি যে 11টি পরিকল্পনা দিয়েছে, হ্যাঁ পরিকল্পনার মুখের মধ্যে অনেক কিছু দেওয়া যায়, যে উচ্চ সুদের হারটা পর্যালোচনা করতে হবে বিনিয়োগের ক্ষেত্রে, ব্যবসায় আরো বিস্তার লাভের ক্ষেত্রে। মানে এটা আসলে মৌখিক পরিকল্পনা, কিংবা এটা হয়তো তিনি বাস্তবায়ন করে দেখাতে হবে, চ্যালেঞ্জটা আপনিও পারবেন, আমিও পারবো, এরকম অনেকগুলো পরিকল্পনা। তবে একটি কথা যেটা বলেছেন যে কথা কম বলতে হবে, উনি নিজেও বলেছেন, এটা আমরাও স্বীকার করি, যত কম কথা বলে কাজ বেশি করা যায়। কারণ সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের দিকে তাকিয়ে আছে মানুষ, কি মানুষ মূল্যস্ফীতির কথা ভাবে, মানুষ ব্যাংকিং সেক্টরের রেগুলেটরি সিস্টেমের কথা ভাবে এবং আস্থার কথা ভাবে। দুই তিনটা জায়গায় কিন্তু মানে বড় ভাবে, বড় অঙ্কে যদি বড় দাগে আপনি দেখেন, সেই দুই তিনটি জায়গায় কিন্তু মানুষ চিন্তা করে। এবং দুই তিনটি কঠিন সময় দায়িত্ব নিয়েছেন, খুব কঠিন সময় দায়িত্ব নিয়েছেন, যিনি পরীক্ষিত নন।